২০২৪ সালে ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারি পতন হল। মানে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা একটা শাসনের অবসান। কিন্তু প্রশ্ন হল, কিভাবে হলো এই পতন? এর পেছনের কারণটাই বা কী ছিল? আজকের এই আলোচনায় আমরা সিরিয়ার এই দীর্ঘ আর জটিল যাত্রার একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করব। কিভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হল, চলুন সেটাই ধাপে ধাপে দেখি। সিরিয়ার এই সংকটটা বুঝতে হলে আমাদের ৩টা জিনিস দেখতে হবে। প্রথমত, সেই স্ফুলিঙ্গ যা এই আগুনটা জ্বালিয়েছিল। দ্বিতীয়ত, সেই বারুদের বাক্স, মানে সিরিয়ার সেই অভ্যন্তরীণ পরিস্থিতি যা বিস্ফোরণের জন্য একদম তৈরি ছিল। আর তৃতীয়ত, বাইরের সেই শক্তিগুলো যারা এই আগুনে ঘি ঢেলেছিল। এই গল্পের শুরুটা কিন্তু সিরিয়াতে নয়, এর শুরু হয়েছিল আরব বসন্ত নামে পরিচিত এক বিশাল বিক্ষোভের ঢেউয়ের মাধ্যমে, যা মর্যাদা আর গণতন্ত্রের দাবিতে পুরো আরব বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এই আন্দোলনটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, আর একের পর এক দীর্ঘদিনের স্বৈরশাসকদের পতন হচ্ছিল। মানুষের মনে তখন আশা জেগেছিল যে এবার পরিবর্তন আসছেই। টিউনিশিয়া বা মিশরের মতো ছিল না সিরিয়া। এটা ছিল বলতে গেলে একটা অন্যরকম প্রেশার কুকার। কয়েক দশকের লৌহ কঠিন শাসন, অর্থনৈতিক সংকট আর সামাজিক উত্তেজনা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত। ২০০০ সালে ক্ষমতা বাবার হাত থেকে ছেলের হাতে আসে। একজন ছিলেন লৌহ কঠিন শাসক, অন্যজন একজন চোখের ডাক্তার, যিনি ভাবতেও পারেননি যে তাকে দেশ চালাতে হবে। কিন্তু দিন শেষে আসাদ পরিবারের নিয়ন্ত্রণটা ঠিকই রয়ে গিয়েছিল। যে কোনো বিদ্রোহের বিরুদ্ধে চরম শক্তি প্রয়োগের এই ইতিহাসটা একটা অন্ধকার ছায়ার মতো ছিল। এটা একটা পরিষ্কার বার্তা দিয়েছিল যে আসাদ সরকার ক্ষমতা ধরে রাখতে যা খুশি করতে পারে। আর এই মানসিকতাই ঠিক করে দিয়েছিল যে তারা পরের বিক্ষোভগুলোর সাথে কী আচরণ করবে। তো ২০১১ সাল নাগাদ সিরিয়ার অবস্থাটা ছিল খুবই অস্থিতিশীল। একদিকে দেশের যুবকদের কোনো কাজ নেই, বেকারত্ব চরমে, আরেকদিকে সরকারি দুর্নীতিতে দেশটা ছেয়ে গেছে। এর সাথে আবার যোগ হল মারাত্মক এক খরা আর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পুরনো রেষারেষি। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন ছিল যে একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল সবকিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। আর এই অস্থিতিশীল পরিবেশেই দারা শহরে একটা ছোট্ট প্রতিবাদের ঘটনা দেশজুড়ে সংঘাতের আগুন জ্বালিয়ে দেয়। কেউ ভাবতেও পারেনি যে এই ছোট ঘটনাটাই সিরিয়াকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে। সরকারের নৃশংস প্রতিক্রিয়া পরিবর্তনের জন্য একটা আশাবাদী আন্দোলনকে এক বিধ্বংসী সশস্ত্র সংঘাতে পরিণত করে। যে মানুষেরা একদিন গণতন্ত্রের স্বপ্ন দেখছিল, তারাই একসময় নিজেদের জীবন বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। এই সংঘাত খুব দ্রুতই বাইরের দেশগুলোকে টেনে আনে। প্রত্যেকেরই ছিল নিজস্ব স্বার্থ, নিজস্ব খেলা, আর এর ফলেই সিরিয়া একটা জটিল দাবার বোর্ডে পরিণত হয়, যেখানে সাধারণ মানুষগুলো হয়ে ওঠে খেলার ঘুঁটি। আর এখানেই আমরা দেখি আমেরিকা, রাশিয়া, ইরান আর তুরস্কের মতো বড় বড় দেশগুলো সরাসরি মাঠে নেমে পড়েছে। কেউ সরকারকে সমর্থন দিচ্ছে, তো কেউ বিদ্রোহীদের। কিন্তু সবারই আসল লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানো। সিরিয়া একটা ক্লাসিক প্রক্সি যুদ্ধের ময়দান হয়ে ওঠে। মানে হলো, বড় শক্তিগুলো সরাসরি একে অপরের সঙ্গে লড়ছে না, বরং সিরিয়ার বিভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে নিজেদের লড়াইটা চালিয়ে যাচ্ছে। লড়াইটা হচ্ছে সিরিয়ার মাটিতে, কিন্তু খেলোয়াড়রা সব বাইরে। দেখুন পক্ষগুলো কিভাবে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল রাশিয়া আর ইরান, যারা আসাদ সরকারকে টিকিয়ে রাখতে চেয়েছিল, আর অন্যদিকে ছিল আমেরিকা, তুরস্ক আর উপসাগরীয় দেশগুলো, যারা সমর্থন দিচ্ছিল বিভিন্ন বিরোধী গ্রুপকে। এই ভাগাভাগিটাই কিন্তু পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এই বাইরের শক্তিগুলোর উদ্দেশ্য বুঝতে হলে আমাদের জিও ইকোনমিক্স বা ভূ অর্থনীতির ধারণাটা বুঝতে হবে। সহজ কথায় এর মানে হল, অর্থনীতি আর ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। মানে দেশগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য অন্য দেশের রাজনীতিতে নাক গলায়। রাশিয়া আর ইরানের জন্য আসাদকে সমর্থন করাটা ছিল খুবই জরুরি।
রাশিয়ার জন্য এটা ছিল ভূমধ্যসাগরে তাদের নৌঘাঁটি বাঁচানোর লড়াই, আর ইরানের জন্য এটা ছিল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখার আর প্রতিদ্বন্দ্বীদের ঠেকানোর খেলা। মানে দুজনেরই ছিল নিজস্ব কৌশলগত স্বার্থ। এই সংঘাতকে আরও উস্কে দিয়েছিল সাম্প্রদায়িক বিভেদ। আসাদ সরকার ছিল শিয়া আলাভি সম্প্রদায়ের, তাই শিয়া প্রধান ইরান তাদের সমর্থন দেয়। অন্যদিকে বিরোধী গোষ্ঠীগুলোর বেশিরভাগই ছিল সুন্নি, তাই সৌদি আরব আর তুরস্কের মতো সুন্নি দেশগুলো তাদের সমর্থন করে। এর ফলে একটা রাজনৈতিক লড়াই ধীরে ধীরে ধর্মীয় লড়াইয়ে রূপ নেয়। 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই জটিল যুদ্ধের ফল ছিল ভয়াবহ। একটা সমৃদ্ধ ইতিহাসের দেশ সিরিয়া পুরোপুরি ভেঙে পড়ল। একটা রাষ্ট্র হিসেবে এর অস্তিত্বই যেন হুমকির মুখে পড়ে গেল। এই যুদ্ধ সিরিয়াকে একটা ব্যর্থ রাষ্ট্রের পাঠ্য বইয়ের উদাহরণ বানিয়ে ছেড়েছে। ব্যর্থ রাষ্ট্র মানে হল এমন একটা দেশ যার সরকার নিজের দেশটাকেই আর নিয়ন্ত্রণ করতে পারে না, দেশের আইন শৃঙ্খলা রাখতে পারে না, এমনকি জনগণের জন্য সাধারণ সুযোগ সুবিধাও দিতে পারে না। এর ফলে কি হল? দেশের বিশাল অংশের ওপর সরকারের নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল। স্কুল, হাসপাতাল সব ভেঙে পড়ল। লক্ষ লক্ষ সিরীয় নাগরিকের জন্য একটা রাষ্ট্রের যে কাজগুলো করার কথা সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারা হয়ে পড়ল অসহায় আর নিরাপত্তাহীন। এই যুদ্ধের মানবিক মূল্য ছিল ওমছনান। ভেবে দেখুন, দেশের অর্ধেকেরও বেশি মানুষ, মানে প্রতি 2 জনের 1 জন সহিংসতার কারণে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটা একবিংশ শতাব্দীর অন্যতম বড় একটা মানবিক বিপর্যয়। আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই 2024 সালের শেষের দিকে আমরা দেখলাম সেই সরকারের পতন যে এই সংঘাত শুরু করেছিল। দীর্ঘ 1 দশকের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসাদ সরকার শেষ পর্যন্ত ভেঙে পড়ল। আসাদের পতন হয়তো একটা অধ্যায়ের শেষ, কিন্তু এটা গল্পের শেষ নয়। কারণ যে আন্তর্জাতিক শক্তি আর অভ্যন্তরীণ গোষ্ঠীগুলো এই যুদ্ধটাকে এতদূর নিয়ে এসেছে তারা কিন্তু এখনও সক্রিয়। সিরিয়ার দাবার ছকটা এখনও রয়ে গেছে। সুতরাং আসল প্রশ্নটা হল, এরপর কি? সিরিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে।